সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। এখনও ডেট হয়নি, তবে সম্পন্ন হতে যাচ্ছে। এদিকে ইরানের সাথে আমেরিকার যে চুক্তির প্রশ্ন, তা নিয়ে শেষ মুহূর্তে ব্যাপক আলাপ আলোচনা চলছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 2 ঘন্টা মিটিং করার পরেও সিদ্ধান্ত নিতে পারেননি। এই চুক্তির আসলে মূল সমস্যাটা কোথায়? আমেরিকা এত হিমশিম খাচ্ছে কেন? এত চিন্তাভাবনা করছে কেন? এখনও কেন এত ইরানকে হুমকি দিচ্ছে এই চুক্তি না করলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হবে? ঘটনা কি? কোথায় সমস্যা? সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় নিয়েই এখনকার মূল আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আমরা সবাই জানি, চলতি বছরের 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছিল এবং হামলার প্রথম পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ সাইয়েদ আলী খামেনি তিনি শহীদ হয়েছিলেন। এর সাথে ইরানের বহু সেনা কর্মকর্তা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, অনেক লোকজন মারা গিয়েছিলেন। এবং ওই দিনই মিনাব শহর যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলে হামলা করেছিল আমেরিকা বা ইসরায়েল এবং সেখানে 170 জনের বেশি ছোট ছোট বাচ্চা মেয়েরা এবং শিক্ষক শিক্ষিকা শহীদ হয়েছেন। তো এর ভেতরে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে এবং আজকে 30শে মে, তার মানে মে মাস পুরোটা, এপ্রিল মাস পুরোটা, মার্চ মাস পুরোটা, 33-90 দিন। আরও পাশে একদিন যদি আমরা ধরি, তার মানে 90-91 দিন আগের ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনি শহীদ হয়েছেন। অনেকের মনেই প্রশ্ন ছিল যে তার জানাজা কেন হলো না? তিনি কি আসলে শহীদ হয়েছেন? তিনি কি আসলে বেঁচে আছেন? তিনি যদি বেঁচে থাকেন তাহলে কোথায় আছেন? অনেকেই বলেছেন তিনি রাশিয়ায় নিরাপদে আছেন বা ইরানের গোপন স্থলে, পাহাড়ের সুড়ঙ্গে কোথাও গোপন জায়গায় নিরাপদে আছেন, তিনি বেঁচে আছেন। এবং এই বেঁচে থাকার ব্যাপার যেটা, এখানে দুটো ব্যাপার ছিল। একটা ছিল প্রত্যাশার জায়গা থেকে, আর একটা ছিল কনফিউশনের জায়গা থেকে। প্রত্যাশার জায়গা ছিল এই, অনেক মানুষ এখনও আমাকে বলেন যে উনি হয়তো বেঁচে আছেন, উনি ফিরে আসবেন। আসার জায়গা থেকে অনেকে বলেন যদি উনি ফিরে আসতেন, উনি যদি সত্যিই বেঁচে থাকেন, কতই না ভালো হবে। তার মানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সারা বিশ্বের কোটি কোটি মানুষের আলাদা রকমের ভালোবাসা আছে। কারোর ভালোবাসা তাদের ধর্মীয় নেতা হিসেবে, কারোর ভালোবাসা একজন মুসলিম নেতা হিসেবে, কারোর ভালোবাসা ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে, কারোর ভালোবাসা অ্যাজ এ ম্যান, একজন ভালো মানুষ হিসেবে, একজন যোগ্য নেতা। তার কি চমৎকার বাচনভঙ্গি, তার কি সুন্দর চেহারা, অবয়ব, চাকচিক্যময় চেহারা, মানুষ এগুলো খুব পছন্দ করত। এই জায়গা থেকে আমাকে অনেকে বলেন, সিরাজ ভাই, সর্বোচ্চ নেতা কি সত্যিই মারা গেছেন নাকি উনি বেঁচে আছেন? যদি বেঁচে থাকতেন কতই না ভালো হতো, উনি যদি কখনো ফিরে আসেন। এর ভেতরে কিন্তু 2-1টা ভিডিওও ছড়ানো হয়েছে যে সর্বোচ্চ নেতা বেঁচে আছেন, এরকম করা হয়েছে যে তিনি আসছেন, তিনি কি আবার আসছেন, এরকম। এগুলো আসলে অনেকেই ভিউ পাওয়ার জন্য করেছে। বাট আমি যেহেতু ইরানে ছিলাম, একরকমের দায়িত্বশীলতার জায়গা থেকে কথা বলতে হয়। সেক্ষেত্রে উল্টাপাল্টা কথা বললে তো হবে না। আবল তবল কথা বলে বা ভুল তথ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করা, ভুল পথে পরিচালিত করা, কিংবা কিছু ভিউ পাওয়ার আশায়, ভাইরাল হওয়ার আশায় এই ধরনের মিথ্যা গুজব ছড়ানো, এগুলো তো উচিত না। আমি যে কাজগুলো করছি, যে কথাগুলো বলছি, এর ভিতরে একরকমের সাংবাদিকতা আছে, এর ভেতরে একরকমের দায়িত্বশীলতার জায়গা থেকে সত্য প্রচারের ব্যাপার আছে, একটা দায়িত্বশীলতার জায়গা থেকে বাস্তব ঘটনা ব্যাখ্যা করার একটা প্রশ্ন রয়েছে। এই জায়গা থেকে হুটহাট করে যে কোনো কথা বলা যায় না। এজন্য আমি একটু অপেক্ষা করছিলাম, আসলে কি হয়েছে, কি হচ্ছে দেখি। যদিও আমি বিভিন্ন ইরানি সূত্র থেকে খবর পাচ্ছিলাম যে না, সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন,
তিনি শহীদ হয়ে গেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। আমি জিজ্ঞেস করেছি তখন যে তাহলে কেন জানাজা হচ্ছে না, দাফন কাফন হলো না, ব্যাপারটা কি? তখন সব জায়গা থেকে মোটামুটি একই কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে তিনি তো সর্বোচ্চ নেতা, তিনি শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতা নন, সারা বিশ্বের মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ফিগার। তিনি একজন শিয়া মাযহাবের বিরাট বড় আলেম, মার্জা। তিনি, তার ভক্ত অনুরক্ত কোটি কোটি সারা বিশ্বে। এরপরে ইরানের জনগণ তো আছেই, সারা বিশ্ব থেকে বহু লোকের সমাগম হবে তার দাফন এবং জানাজা অনুষ্ঠানে, হতে হয়। তো এই যুদ্ধ পরিস্থিতির ভেতরে যদি তার জানাজা দাফন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে সেটা যেরকম কলেবরে যেরকম সুন্দরভাবে করা দরকার সেটা করা যাবে না। অতএব সবাই অপেক্ষায় আছে, ইরান সরকার অপেক্ষায় আছে, ইরানের জনগণ অপেক্ষায় আছে যে একটা বেটার সিচুয়েশন আসলে তখন এই জানাজা, এই দাফন কাফন হবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে বেটার সিচুয়েশন কি হয়েছে? বেটার সিচুয়েশন বলতে আমরা যতদূর যা খবর পাচ্ছি তাতে ইরান এবং আমেরিকার ভেতরে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতির চুক্তি হতে যাচ্ছে, সমঝোতা হয়েছে, মোটামুটি চূড়ান্ত প্রায় বলা যায়। তবে আমেরিকার পক্ষ থেকে একদম পরিষ্কারভাবে চূড়ান্ত না করা পর্যন্ত ইরান সেটা চূড়ান্ত বলছে না। এক, দুই হচ্ছে আমেরিকা চূড়ান্ত বলার পরেও ইরানকে দেখতে হবে সেগুলো যে আসলে কি শর্ত, কি বক্তব্য, কি স্টেটমেন্ট দিয়ে আমেরিকা চূড়ান্ত বলছে, এবং সেই ব্যাপারে যদি আপত্তি থাকে তাহলে ইরান মানবে না। তারপরে ইরান যে সমস্ত শর্ত সরায় দিয়েছে তা কতগুলো মানা হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্ন। আমেরিকা বললেই ইরান চুক্তি করতে বাধ্য তা না, কিন্তু আমি এই প্রসঙ্গে একটু পরে আসছি, আজকে আলোচনার দ্বিতীয় টপিক এটা। তো এই অবস্থায় আমরা ধরে নিতে পারছি বা ধারণা করছি বা আশা করা হচ্ছে সারা বিশ্বে এইভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে যে ইরানের সাথে আমেরিকার একটা যুদ্ধবিরতির চুক্তি হতে যাচ্ছে। এই যুদ্ধবিরতির চুক্তি যদি হয় তার মেয়াদ থাকবে 60 দিন, 2 মাস। তো এর ভেতরে ইরানে দাফন কাফন এবং জানাজার অনুষ্ঠানটা করা হবে। এবং এই ব্যাপারে আজকেই আমি মেসেজ পেয়েছি যে সর্বোচ্চ নেতার জানাজা এবং দাফন কাফনের জন্য আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং বিভিন্ন রকমের উপকমিটি, সাব কমিটি হবে। এই সমস্ত উপকমিটি, সাব কমিটি যাই বলি, এগুলো যখন হবে তখন কে এর নেতৃত্ব থাকবে, কারা কারা দায়িত্ব পালন করবে, কাদের দায়িত্ব কি হবে, কোন সেকশনের দায়িত্ব পালন করবে, বহু ব্যাপার আছে। নিরাপত্তার প্রশ্ন আছে, খাদ্যের ব্যাপার আছে, পানির ব্যাপার আছে, সরবরাহের ব্যাপার আছে, মানুষকে রিসিভ করার ব্যাপার আছে, তাদের বসার ব্যবস্থা করার ব্যাপার আছে, প্যান্ডেল করার ব্যাপার আছে, হয়তো বা অনেক কিছু। মানে দেশ বিদেশ থেকে তো হাজার হাজার মানুষের আগমন ঘটবে, আর দেশের মানুষ তো কোটি কোটি। তো সব কিছু মিলে বিশাল বিরাট আয়োজন এবং বিরাট অ্যারেঞ্জমেন্ট। এই বিশাল বিরাট আয়োজন, বিরাট অ্যারেঞ্জমেন্টের জন্য বহু রকমের কমিটি, উপকমিটি গঠন হবে। এইগুলো গঠন করার পরে একদম দায়িত্ব সুষ্ঠুভাবে বন্টন করার পর সমস্ত সব কিছু সেট করে তারপরে সম্ভবত বা তার ভেতরেই হয়তো জানাজার ডেট ঘোষণা করা হতে পারে এবং দাফন, জানাজা, শোক মিছিল সব কিছু একই দিনে হবে আশা করা যায়। তো এর ভেতর দিয়ে সর্বোচ্চ নেতাকে মূলত ইরানবাসী বা বিশ্ববাসী বিদায় জানাবেন আনুষ্ঠানিকভাবে, এইভাবে আশা করা হচ্ছে। তবে আমি আবারও বলি, ডেট কিন্তু এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু এটা ঠিক যে সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দর্শক, আমি এবার একটু চুক্তি প্রসঙ্গে বলি। ইরান আমেরিকার ভেতরে যে চুক্তি, সে সম্পর্কে আজ গত 2 দিন ধরে একেবারে এইরকম অবস্থা যে কোনো মুহূর্তে চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তিতে সই করছেন, চুক্তি হয়ে গেছে, কে কী পাচ্ছে সব খবর আসছে, নানান রকম ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে একটা, ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সই করবেন কি করবেন না সেটা নিয়ে তাকে 100 বার ভাবতে হচ্ছে। তার সামনে দুটো জিনিস, এক পাশে অস্ত্র, রাইফেল, আর এক পাশে চুক্তির কাগজ, সমঝোতার কাগজ, যেটা দিয়ে ইরানের সাথে একটা 60 দিনের অন্তর্বর্তী চুক্তি হবে বলা যায়, প্রাথমিক চুক্তি হবে। তো অস্ত্র বেছে নেবেন, তার মানে ইরানের উপর হামলা চালাবেন নাকি চুক্তি করবেন? এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে পথ বেছে নেওয়ার ব্যাপার এই দুটো, কোন পথে তিনি হাঁটবেন।
অস্ত্র বা হামলা চালানোর প্রশ্ন কেন আসছে? প্রশ্ন আসছে এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাইছেন ইরান সেইভাবে চুক্তি করবে না, এই কারণে এখনও ঝুলে আছে। ডোনাল্ড ট্রাম্প গতকালকেও বলেছে যে ইরানকে মাস্ট এইটা করতে হবে, মাস্ট শব্দ। ইরান বলছে যে আপনার মাস্ট শব্দটা বন্ধ করেন, আপনার কোনো মাস্ট দিয়ে তো ইরান চলবে না, আপনি মাস্ট বলার কে? আপনি আপনার মতো করে কথা বলেন, কিন্তু আমাদেরকে আপনি মাস্ট বলবেন না। অর্থাৎ ইরান এতটাই আত্মসম্মানের ব্যাপারে সিরিয়াস যে আপনি আমাদেরকে ডিকটেট করছেন যে মাস্ট হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অথবা মাস্ট ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে, অথবা মাস্ট ইউরেনিয়াম দিয়ে দিতে হবে। এই মাস্ট শব্দটা, মাস্ট মানে অবশ্যই, এই অবশ্যই বা মাস্ট আপনি ব্যবহার করবেন না আমাদের জন্য। আপনি চুক্তির ভাষায় কথা বলেন, ডিপ্লোমেসির ভাষায় কথা বলেন, আমাদেরকে ডিকটেট করবেন না। খেয়াল করেন ইরানিদের সেন্সিটিভিটি। যাই হোক, তো একটা হচ্ছে অস্ত্রের পথ, হামলার পথ, এবং তা বলছেন আমেরিকা দেখছে যে ইরান তাদের কথা মতো চুক্তিতে সই করছে না, সব কথা শুনছে না। যেমন ইরান একদম পরিষ্কার করে বলেই দিয়েছে যে হরমুজ প্রণালীর কন্ট্রোল তাদের কাছে থাকবেই। ইউরেনিয়াম কোনো মতেই এই কর্মসূচি তাদের, ইউরেনিয়াম কোনো মতেই সমৃদ্ধটা তাদের হাতে দেওয়া হবে না, আর পরমাণু কর্মসূচি বন্ধও করা হবে না। এর ভিতরে কীভাবে ম্যানেজ করা যায় সেটা দেখতে হবে, বাট এগুলো থাকবে। আর আমেরিকা চাইছে যে ইরানের ইউরেনিয়াম থাকবে না, পরমাণু কর্মসূচি থাকবে না, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না, হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। কিন্তু ইরান বলছে নো, আপনি আমাকে মাস্ট বলবেন আর আমি তাই করবো তা না। এখানে এই কারণে আটকে আছে চুক্তি। আবার এমন খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকা ইরানকে $300 বিলিয়ন দেবে রিকনস্ট্রাকশনের জন্য। ইরান হয়তো রিকনস্ট্রাকশনের জন্য টাকা নেবে না, তারা বলছে কি যে তোমরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছো, এর খেসারত দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ হিসেবে টাকাটা দিতে হবে হয়তোবা। এটাও একটা, অর্থাৎ টার্মিনোলজি, শব্দ, ভাষা, কোন ভাষায় কোন শব্দ ব্যবহার করে আপনি চুক্তি করছেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আত্মমর্যাদা সম্পন্ন যে সমস্ত জাতি, তারা কিন্তু কী ভাষায় আপনি চুক্তি করছেন সেটা দেখে এবং সেইভাবেই তারা সেট করে। তাদের পছন্দ মতো, মন মতো তাদের সম্মান মর্যাদা যদি না রাখা হয় তাহলে তারা করে না। ইরান কিন্তু সেই জাতি। তো এখানে সবচেয়ে বড় যে সংকটটা, সেই সংকটটা হচ্ছে মার্কিন গণমাধ্যমেই বলা হচ্ছে যে চুক্তি হতে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি করতে বাধ্য, কারণ তার কোনো বিকল্প পথ নেই। যদি রিপাবলিকান দলের রাজনীতি টিকে রাখতে হয়, যদি ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ঠেকাতে হয় বা সম্মানজনক বিদায় নিতে হয়, তাহলে এই চুক্তি ছাড়ার কোনো উপায় নেই। যুদ্ধ তার জন্য কোনো সমাধানের পথ না। ইরান তো বলেছে যে যদি আমেরিকা নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে একেবারে ধ্বংস করে দেওয়া হবে, এমন ভয়াবহ হামলা চালাবে, পাল্টা জবাব দেবে ইরান। বলেছে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। সেক্ষেত্রে ইরান প্রস্তুত। ফলে যুদ্ধ দিয়ে সমাধান আসবে না, চুক্তিই করতে হবে। চুক্তি যদি করতে তাহলে ইরানের ভাষা মতো, ইরানের পছন্দ মতো, ইরানের চয়েস মতো করতে হবে। ইরানের চয়েস মতো, ইরানের পছন্দ মতো যদি করতে হয় তাহলে সেই চুক্তি আমেরিকার স্বার্থে যাবে না, এবং যাওয়ার কোনো কারণ নেই তো। কারণ ভুলটা, অন্যায়টা তো আমেরিকার, ইসরায়েলের। তো এইরকম চুক্তি যদি করে তাহলে চূড়ান্তভাবে নেতানিয়াহুর জন্য অবমাননা, অপমান, অসম্মান এবং তার মান মর্যাদা একেবারে চুরমার হয়ে যায়। কারণ হচ্ছে তিনি বছরের পর বছর ধরে বলে আসছিলেন যে ইরানকে তিনি শিক্ষা দেবেন, শায়েস্তা করবেন, ইরানের পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না, ইরানের সরকার পরিবর্তন করে ফেলবে, বহু কিছু। এর একটাও করতে পারেনি এবং পারবে না। তাহলে নেতানিয়াহু যে এই যে ভয়াবহ যুদ্ধ করলো, ইসরায়েলের বিরাট অর্থনৈতিক সংকট তৈরি করে দিল, ইসরায়েলের নিরাপত্তা এখন ঝুঁকির মুখে। কারণ কি? ইসরায়েল, আমেরিকা এতদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, আমেরিকার সামনে তারা এক ধরনের অপরিচিত ভয় হিসেবেও ছিল বটে, যে কেমন না জানি তাদের সাথে মোকাবেলা করতে গেলে কি হয়। বিশ্বের 1 নম্বর পরাশক্তি ইসরায়েল, যেখানে 6 দিনে পুরো আরব বিশ্বকে কাত করে দিয়েছিল, সেখানে সেই ইসরায়েলের সাথে যুদ্ধ করা কঠিন ব্যাপার। তো এরকম একটা কনফিউশন ছিল কিন্তু ইরানের ভেতরে। এখন দুইবার যুদ্ধ করে দেখে যে এদের সাথে তো যুদ্ধ করার কোনো ব্যাপার না। এখন পথ কিন্তু ইরানের সামনে খুলে গেছে। সেক্ষেত্রে আর কখনো ইসরায়েল ইরানের এগেনস্টে মাথা তুলে দাঁড়াতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এই চুক্তি যদি না হয়
তাহলে ট্রাম্পের জন্য বিপদ, আর চুক্তি হলে নেতানিয়াহুর জন্য বিপদ। তারা দুইজন শাকের করাতের ভেতরে পড়েছে। এই অবস্থায় আমরা অপেক্ষা করি, দেখি কি দাঁড়ায়। আর সুপ্রিয় দর্শক, আজকে রাত 9টায় আমরা ইনশাল্লাহ একটা লাইভ করব। লাইভে অনেক কথা থাকবে। আমার পক্ষ থেকে বাস্তব ঘটনা, বর্তমান চিত্র তুলে ধরব। আপনাদের পক্ষ থেকে নানা ধরনের প্রশ্ন আশা করি ইনশাল্লাহ ওই সময় সরাসরি কথা হবে আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আর টক উইথ সিরাজের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং এই যে ভিডিও, বর্তমান যে ভিডিও, এই সম্পর্কেও আপনাদের মতামত দিন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।